যে গানটা এখন শুনছেন সেটা কোনো গান নয়, এই মায়াবিনী আজও দেশ জুড়ে একটা অ্যানথেম। আনবায়াসড টক্সের নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সপ্তর্ষি। 19শে সেপ্টেম্বর 2025 এই দিনটা হাজারো মানুষকে নিঃশব্দ করে দিয়েছিল, কারণ জুবিন গার্গ, যাকে আমরা জুবিনদা নামে ডাকি, তিনি পরপারে পাড়ি দিয়েছিলেন। অনেকেরই প্রশ্ন এসেছিল যে বহু নায়ক, গায়ক বা ব্যক্তিত্বরা এর আগে চলে গেছেন এবং মানুষ তাদের জন্য শোকাহতও হয়েছে, কিন্তু 15 লাখ মানুষ রাস্তায় নেমেছে, এটা তো কখনো দেখা যায়নি। কেন তার বিদায় একটা রাজ্যের হৃদয় ভেঙে দিল? তিনি কি শুধুই একজন গায়ক ছিলেন, নাকি একজন বিদ্রোহী যিনি তরুণদের স্বর, সংস্কৃতি এক সুরে মিলিয়ে দিয়েছিলেন? জুবিনদা ইজ অ্যান আর্টিস্ট পার এক্সেলেন্স। 1992 ওনার জার্নি শুরু হয়েছিল অনামিকা দিয়ে। এই অ্যালবাম একটা বিরাট ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল, বিশেষত ইউথ দর্শকদের মনে। সেই সময়টা আসাম ইনসার্জেন্সি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল, কারণ উঠে এসেছিল উলফা। আর ঠিক সেখানেই জুবিনদা উঠে এলেন এবং তার অনামিকা, হিয়া দোহে গানগুলো যেন ইউথদের কাছে একটা ফুরফুরে বাতাস হয়ে এলো। They were dictating everything at that time. Even the governments. Yeah, they were dictating. They were telling that you cannot sing I love you like a king. যেভাবে এর সুরে ছিল রক এবং ওয়েস্টার্নের ছোঁয়া, তা তখনকার সময় কেউ কল্পনাও করতে পারেনি। এই গানগুলো ধীরে ধীরে আসামের মানুষদের আশাবাদী করে তোলে। এইভাবে আসামের মানুষ তাদের কালচারাল আইডেন্টিটিও উপলব্ধি করে। জুবিনদা পরবর্তীকালে আরও জনপ্রিয়তা অর্জন করেন 1994-এর মায়া অ্যালবাম দিয়ে। এখানে একটা ব্যক্তিগত কথা বলার আছে। এই অ্যালবামের মায়া মাথু মায়া গানটি আমার পার্সোনাল ফেভারিট অসমীয়া গান। যারা এই গানটি শোনেননি, রিকোয়েস্ট রইল, প্লিজ এই গানটি একবার শুনবেন। আমি নিজেও পার্সোনালি কিউরেটেড জুবিনদার অসমীয়া গানের একটা প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা বিভিন্ন ভাষার গান শোনেন তারা একবার চেক আউট করে দেখতে পারেন। 1995-এ উজান পিরিতি মুক্তি পায়, যা তার প্রথম বিহু অ্যালবাম ছিল। এরপর শুরু হয় তার বলিউডের পথ, কিন্তু যতটা মসৃণ তিনি মনে করেছিলেন সেই পথ ততটা মসৃণ ছিল না। 1995-এ মুক্তি পায় তার প্রথম ইন্ডি পপ অ্যালবাম চাঁদনি রাত। এই অ্যালবামের একটি গান ছিল মায়া ক্যাসি হ্যায় ইয়ে মায়া। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা ছিল মায়া মাথু মায়ার হিন্দি সংস্করণ। এই অ্যালবামটি যথেষ্ট পপুলার হয় এবং তিনি চ্যানেল ভির একটি অ্যাওয়ার্ডে মনোনয়ন পান, তবে তিনি হেরে যান দিলের মেহেন্দির তারারার কাছে। এরপর তিনি বিভিন্ন অ্যালবামের পাশাপাশি বেশ কিছু বলিউড ছবিতে গান করেন, যেমন দিল সে, ফিজা, শাদি কে সাইড এফেক্টস, কাঁটে, বিগ ব্রাদার, ICU, বাস এক পল, নমস্তে লন্ডন, দ্য ট্রেন, নকাব, ক্রিশ 3, রাজ 3 এবং আরও অনেক ছবিতে। এত ছবিতে গান গাওয়ার পরও তিনি তার কেরিয়ারের সবচেয়ে বড় হিট পান প্রীতমের সুরে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটি দিয়ে। আজও জাতীয় মিডিয়া কিন্তু তাকে এই গানটা দিয়ে অ্যাসোসিয়েট করে, অথচ তারা জানেন না তিনি প্রায় 100টিরও বেশি হিন্দি গান গেয়েছেন। জুবিনদার ব্যাপারে কথা বলতে গেলে আমার 2007-এর একটা স্মৃতির কথা মনে পড়ে যায়। এই সময় আমি প্রথমবার তুহি মেরি শাব হ্যায় আর ইয়া আলী গানটি শুনেছিলাম। এই দুই গানের জন্য কে আর জুবিনদা আমার দুই প্রিয় গায়ক হয়ে উঠেছিল। কাকতালীয় ব্যাপার এই যে আমার এই দুই প্রিয় গায়কই আজ ইহলোকে নেই। তেরি তামান্না একটি বিরল গান, যেখানে কে এবং জুবিন গার্গের যুগলবন্দি দেখা গেছে। জুবিনদার ব্যাপারে কথা বলতে গেলে বাংলা সিনেমায় তার অবদানের কথা অবশ্যই বলতে হবে। অনেকেই ভাবেন যে দেবদার ছবি দিয়েই হয়তো ওনার বাংলায় ডেবিউ হয়েছিল, তবে ওনার প্রথম ছবির নাম হলো শুধু তুমি, যেটাতে তিনি মিউজিক কম্পোজারও ছিলেন। জুবিনদা সুপারস্টার জিৎ, অঙ্কুশ, সোহম, হিরণ এবং আরও বেশ কিছু বাঙালি অভিনেতার কণ্ঠে গান গেয়েছেন। তবে এটা সকলেই জানে যে জুবিনদার বেস্ট গানগুলো এসছে জিৎ গাঙ্গুলি আর দেবদার সাথে। চোখের জলে, আয়না, সোনিয়ে তু জানিয়ে তু, মন তোকে দিলাম, যে দেশে, খুদা জানে, পিয়ারে, বোঝে না সে বোঝে না, প্রেম কি বুঝিনি, বলো না তুমি আমার, এরকম আরও অগুন্তি গান আমাদের ছোটবেলার স্মৃতিতে রয়ে গেছে, যা আমরা আজও শুনি। বাংলায় ওনার অনেকগুলো অ্যালবাম আছে, যার মধ্যে তুমি অ্যালবামে মায়া এবং মায়াবিনী এই দুটো গানই ছিল। জুবিনদার শুধু বাংলা কাজ নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুযোগ পেলে শুধুমাত্র ওনার বাংলা কাজ নিয়ে একটা ভিডিও বানাবো।
বাদ দিওঁ আমি দেখিছোঁ আপুনি হয়তো নিজেই নাজানে আমি এতিয়া আমাৰ টিভিত যিবিলাক চেনেল আহে ৱেষ্ট বেংগলৰ যিবিলাক কলকাতাৰ বেছ যিবিলাক চেনেল আহে তাত অহৰহ আপোনাৰ গান বাজি থাকে তাৰপিছত প্ৰায় জিৎ গাংগুলী আৰু মোৰ মানে আমাৰ মিলটো বৰ বেছি আৰু পুৰণা বন্ধু আমি আৰু কিবা কাৰণে দুইজন আমি আৰু এজন তেওঁলোকৰ হিৰো আছে দেৱ বুলি দেৱো মোৰ পুৰণা চিনাকি বোম্বেত আছিলে অনেকেই জুবিনদাকে অ্যাসোসিয়েট করেন রক গানের সাথে অ্যাজ উনি জেনজি এবং কলেজ স্টুডেন্টদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তবে খুব কম সংখ্যক লোক জানেন যে তিনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারতেন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে চর্চিত গান মায়াবিনী কিন্তু একটা ডার্ক সং। তবে এই ডার্ক গান কিন্তু হঠাৎ করে তৈরি হয়েছিল। আসলে এই গানের প্রথম ভার্সনটি নষ্ট হয়ে যায়। শুধুমাত্র ইন্সপিরেশন আর ইমোশনাল ইনটিউশনের মাধ্যমে জুবিনদা আবার এই গানটি লেখেন। এক অনুষ্ঠানে এই গানটা গাওয়ার সময় জুবিনদা বলেন যে তিনি চলে যাওয়ার পর যেন সারা আসামে এই গানটাই বাজানো হয়। মই মৰিলে এইটো গানে বাজিব কিন্তু So this song is so important for you, for me, for everyone. রক আর রোমান্টিক গান ছাড়া তিনি বেশ কিছু আধ্যাত্মিক অ্যালবাম ও গানও গেয়েছেন। তার অ্যালবামগুলোর মধ্যে গঙ্গাজল, হরিভক্তি বেশ জনপ্রিয়। এছাড়া মা দুর্গা মহামায়া এবং নমো দেব্যাই বুঝিয়ে দেয় যে তিনি কতটা ভার্সটাইল ছিলেন। জুবিনদা কখনো কোনো স্টেটমেন্ট দেওয়ার সময় নিজেকে আটকে রাখতেন না। সিএএ প্রোটেস্টের সময় তার করা গান পলিটিক্স না করি বা বন্ধু অথবা 2007-এর মুখা গানটি সম্ভবত মুখোশকেই তুলে ধরে। তিনি শিশু নামের একটি অ্যালবাম বানান যা উৎসর্গ করা হয়েছিল তার বোনের উদ্দেশ্যে। জুবিনদা প্রকৃতি, গাছপালা এবং জীবজন্তু ভালোবাসতেন, যার প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিককালে ডিরেক্টর পাভেলের সঙ্গে ওনার একটি ইন্টারভিউতে। এছাড়া তার প্রমাণ পাওয়া যায় মাজুলি ও হাহি বই আমার পৃথিবী থেকে। একজন কিশোর কুমার ভক্ত জুবিনদা বেশ কিছু কিশোর কুমারেরও গান গেয়েছেন। এটা প্রায় বেশ কিছু মানুষের কাছে জানা যে জুবিনদা নেভিতে ছিলেন। অনেক জায়গাতেই তিনি বলেছেন যে তার গাওয়া বেস্ট গানগুলো তিনি ড্রিঙ্ক করেই গিয়েছেন। যদিও এটা তার অনেক ক্ষতি করেছিল, তাও তিনি তা কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। I'm into drinks. But you don't think sometimes it disoriented your vocal cords or your the core of the song? Yeah, drinking made me a patient. জুবিনদা তার ফিল্যান্থ্রপিক কাজের জন্য বিশেষভাবে পরিচিত। তা সেটা কোভিডের সময় হোক বা বন্যার সময়, তিনি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সর্বোচ্চ করার চেষ্টা করেছেন। তিনি সবসময় নিজেকে একজন বিদ্রোহী বলতেন। क्यों है? Because I'm a rebel. I'm a fighter. I'm always a fighter. এসব কারণে তাকে মাঝে মধ্যে বিতর্কেরও সম্মুখীন হতে হয়। এরকমই একটি ঘটনা একটা ইভেন্টে হয়েছিল, যখন তিনি একটা বন্দুক পয়েন্ট করেন সেই ইভেন্টে এবং বলেন যে এটা নকল না। এরপর পুলিশ আসলে বোঝা যায় যে সেটি একটি খেলনা বন্দুক ছিল। জুবিনদা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সেবা করতেন। তাই তো তিনি বলেছিলেন, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই। তার বাড়িতে প্রতিদিন 30 থেকে 40 জনের রান্না হতো। এই সব কিছু খুব সামান্য একটা রিপ্রেজেন্টেশন ছিল জুবিনদার লেগাসির প্রতি। জুবিনদার নিজে একজন ডিরেক্টর, স্ক্রিনপ্লে রাইটার এবং প্রডিউসার ছিলেন। তিনি 2007 সালে নন ফিচার ফিল্মে মিউজিক কম্পোজিশনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন এবং যার জন্য তিনি একটি টাকাও নেননি। তিনি 3টে সিনেমা পরিচালনা করেছিলেন এবং তার মিশন চায়নার মতো ছবি অসমে সিনেমাতে নতুন প্রাণ সঞ্চার করেছিল। আজও আপনারা যদি আসামের হাইয়েস্ট ক্রসিং সিনেমার লিস্ট দেখেন তাহলে তাতে জুবিনদার সিনেমাগুলো অবশ্যই দেখতে পারবেন, যেমন মিশন চায়না ও কাঞ্চনজঙ্ঘা। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা শেষবার ওনাকে পর্দায় রই রই বিনালেতে দেখতে পেয়েছি, যা এখন আসামের অল টাইম হাইয়েস্ট ক্রসিং ফিল্ম। উনি চিরকাল ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করতেন। Almost all the films, I'm doing a different character, Yes. not the same one. আসামের মানুষ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি ছিলেন এক রাজার মতো। ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে থাকা এই মানুষরা চলে যাওয়ার পরও সারা আসামের মানুষকে এক করে গেলেন। গৈ থাকিলে হলো আৰু। It's a dead end. I'm just swimming. তো এই ছিল আজকের ভিডিও। জানি বহু যুগ পর কোনো ভিডিও আসছে, বেশ কিছু কারণে ভিডিও দেওয়ার দেরি হয়েছে, তবে চেষ্টা করব যাতে ভিডিওগুলো আরও তাড়াতাড়ি করে দেওয়া যেতে পারে। আমি অন্য কোনো ভিডিওতে কোনো রিকোয়েস্ট না করলেও
এই ভিডিও রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা এই ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দিন, যাতে বহু মানুষ জুবিনদার লেগাসি এবং সিনেমার প্রতি তার অবদানকে জানতে পারে। দেখা হবে পরের ভিডিওয়ে, কথা হবে সিনেমা নিয়ে।